বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেওয়া আলটিমেটামে সাড়া দেয়নি সরকার। এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জুবাইর রহমানের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছেন ইশরাক হোসেনের কর্মীরা। এখন পর্যন্ত এটার ম্যান্ডেট এটার অ্যাপ্রুভ করা হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। আজকে আদালতের কাছে আমার সবিনয় নিবেদন থাকবে যে আপনারা দিয়েছেন সেই রায়ের মধ্যে বহাল থাকেন। জনগণ আপনাদের পাশে আছে এবং ডক্টর ইউনূসকে বলতে চাই আপনার পাশে যারা আছে তাদেরকে ভয় পাবেন না, বাংলা জনগণ আপনার সাথে আছে। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ঈর্ষান্বিত হয়ে, কারণ এই গভর্নমেন্টের যেই ছায়া কোনো দল থাকে তারা ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে শপথ গ্রহণ করাচ্ছে না। ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে তার রায় তার পক্ষে যাবৎ পর্যন্ত না আসবে যাবৎ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজন বিধায় আমরা রিস্কার শ্রমিক ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের জন্য জীবন উৎসাহিত করে দেব। এ নিয়ে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। সকাল থেকেই মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাতে ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, নতুবা তার গতি ছাড়তে হবে এবং হাইকোর্টের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আছে। আমার মনে করে হাইকোর্ট জনগণের পালস বুঝে রায় দিবে। এই গণজাগরণ, এই গণ স্ফুলিঙ্গ কি হয় সেটা বলা যায় না, কি হতে পারে সামনে। আমি মনে করি এই সরকার অবৈধ। একটি সুন্দর নির্বাচন হতে হলে একটি সুন্দর সরকার দরকার, একটি জনগণের ম্যান্ডেটের সরকার দরকার। যতক্ষণ পর্যন্ত জনগণের ম্যান্ডেট সরকার এই দেশে প্রতিষ্ঠিত না হবে এই দেশ শান্ত হবে না। মৎস্য ভবন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনেও ইশরাকের পক্ষে বিক্ষোভ হচ্ছে। সেখানকার কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ইশরাক হোসেনকে শপথ পড়াতে বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, নগর ভবনে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি যুক্ত হব তার সাথে এবং জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, ঠিক 11টা থেকেই কিন্তু এই মৎস্য ভবন মোড় অবরোধ শুরু হয়। জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের যে পদ আছে সেই পদের তাকে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বিপক্ষে রিট করেছিলেন একজন। সেই রিটকারীর প্রেক্ষিতে কিন্তু গতকাল শুনানি হয়েছিল। শুনানির পর আজকে কিন্তু এই রায়ের দিন ধার্য ছিল। তবে সেই রায়টি একদিন আবার পেছানো হয়েছে আদালতের সিদ্ধান্তে। সেই আদালতের সিদ্ধান্তের পেছানোর পরও কিন্তু এখনও এইখানে যে এই যে মৎস্য ভবন মোড়টি সেটি কিন্তু অবরোধ করে এখনও নেতাকর্মীরা যারা ইশরাকের সমর্থনে রয়েছেন তারা কিন্তু এখনও রয়েছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু বারবার দিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা এখনও অবস্থান করছেন এবং সেই যে রায়টি হওয়ার কথা ছিল একদিন পেছানো হয়েছে আদালতের রায়ে। তারা বলছেন যে আদালতের রায়কে সবসময় সম্মান প্রদর্শন করে তারা। তবে আদালত যদি এই রায়ের ব্যাপারে কোনো আদালত থেকে কোনো উপরের মহলের কোনো চাপ বা কোনো কিছুর বশবর্তী হয়ে রায়টা যদি তাদের পক্ষে না আসে, তাহলে কিন্তু এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ প্রায় 7 দিন যাবৎ কিন্তু ইশরাকের যে শপথ নেওয়ার দাবিতে সে আন্দোলন কিন্তু আমরা নগর ভবনে দেখেছি। গত 6 দিন যাবৎ কিন্তু নগর ভবনের সামনে তারা আন্দোলন করেছিলেন। ইভেন নগর ভবন কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছিল। সেই যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। আজকেও কিন্তু তারা সেই একই কথা বলছেন, যদিও তারা বলছেন যে এর আগে যে ইশরাককে রায় দেওয়া হয়েছিল আদালত থেকে, সেখানে কিন্তু রায়টা আদালতের পক্ষে গিয়েছিল এবং ইশরাককে কিন্তু আদালতের রায় থেকেই কিন্তু তাকে এই মেয়র ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে তারা প্রত্যাশা করছেন যে এই যে তাদের যে রায় আগামীকালকে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই রায়ও তাদের পক্ষে আসবে। তবে যেটি বলছি যে এখনও তারা কিন্তু এই মৎস্য ভবন মোড় অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু বলছেন বারবার যে তারা যে আন্দোলন করে আসছেন বিগত 16 বছর ফ্যাসিস্ট, তারা এইটি দাবি করছেন যে বিগত 16 বছর তারা ফ্যাসিস্টের এই যে
বা স্বৈরতন্ত্রের ভিতরে আবদ্ধ ছিল, এখন কিন্তু তারা আবারও সেটি বারবার বলছেন যে তারা আবার নব্য স্বৈরাচার দেখতে পাচ্ছেন। সেই কারণে কিন্তু এই উপদেষ্টা যে রয়েছেন আসিফ মাহমুদ, তার দাবিও কিন্তু তাকে পদত্যাগের দাবিও কিন্তু এই আন্দোলন থেকে জোরালোভাবে কিন্তু তারা করছেন। সেই যে আন্দোলন ইশরাকের যে দাবি, আদালতের যে রায়ের যে হবে সেটি যে রয়েছে দাবিটি প্রত্যাশা করছেন, সেটির পাশাপাশি তারা কিন্তু বলছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে পদত্যাগ সেটির দাবিও কিন্তু তারা তুলছেন। এবং এখানে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপরের কোনো নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে রাজপথে বা এই যে মৎস্য ভবন মোড়টিকে যে অবরোধ করে রাখছেন, বিভিন্ন জানেন যে এই রাস্তাটি 4টি রাস্তার মুখ, কিন্তু এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কিন্তু সাধারণ মানুষের চলাচল কিন্তু রয়েছে এবং ব্যাপক যানজট কিন্তু লেগে থাকে। এবং এই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশে যে আটকিয়ে দেওয়ার পরে কিন্তু দীর্ঘ রাস্তার সারি কিন্তু সেটি কিন্তু এই যে দুর্ভোগ, সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই, এবং এখনো পর্যন্ত সেই দুর্ভোগ কিন্তু চলছে। এই চারদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এই যে মৎস্য ভবন মোড়টি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং তাদের একটি দাবি, আগামীকালকে যে রায় হবে সেটি যেন তাদের পক্ষে যায়, না হয় কিন্তু তারা আরও জোরালো যে আন্দোলন সেটি বলবে। তারা বলছে এমনও ঘোষণা দিয়েছেন তারা কিন্তু ঢাকা অচল করে দেবেন, এমন ঘোষণা কিন্তু এখান থেকে আসছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৎস্য ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এসএম আরিফ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ফের শুনানি আজও হয়েছে। তবে এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন বৃহস্পতিবার। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এদিন ঠিক করেছেন। এর আগে 20 মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন। 14 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। এই মামলা করেছে মূলত, আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দুর তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে, উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল, তখন জনাব ইশরাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা কোর্ট আজকে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে। আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক, পাশাপাশি সুমোটো যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল। অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার নিজের সামাজিক মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, যেহেতু এটা প্রতীয়মান যে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতেও সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটাই স্পষ্ট নির্বাচন করবেন, তাহলে পদত্যাগ সঠিক পদক্ষেপ হবে এবং এতে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত 14 মে এই মামলায় স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। 2023 সালের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে 2টি অভিযোগে 9 বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রায় তারেক রহমানকে 3 কোটি টাকা জরিমানাও করা হয়। জোবাইদা রহমানকে জরিমানা করা হয় 35 লাখ টাকা। এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার।
সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 2006 সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর 8 নম্বরে 7 একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে 2014 সালের 6 মার্চ শাহবাগ থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুর 11:15টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। সেখানে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে দাবি করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন তা সিদ্ধান্ত নেবে সরকার। বিএনপি নেতা ইশরাক হোসেনের ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্বের প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার নজির নেই। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কিনা সরকারের সিদ্ধান্ত, ইসির নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি কোনো মন্তব্য করবে না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। তো কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। গালিব, এনসিপির বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হতে থাকে। তাদের দাবি ছিল যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা এখানে জড়ো হতে থাকে। এবং তারা আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা যেটি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে সেটিকে বৈধতা দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা বলে যে এভাবে চলতে থাকলে তারা পুনরায় আবার ফ্যাসিজম আমাদের দেশে আসতে পারে। ইভেন তারা সকাল 11টা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছে এবং প্রথমত যে তারা এখানে পুলিশের যে ব্যারিকেড ছিল নির্বাচন কমিশনের ঠিক সামনে, তারা কিছুক্ষণ পর দুপুর 1টার দিকে তারা এই ব্যারিকেড উপেক্ষা করে তারা সামনের দিকে চলে আসে এবং সামনের দিকে এসে তারা স্লোগানে মুখরিত করে থাকে। এরপর তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আমাতুল। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মিফতা গালিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত 3 জনকে থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী 3 কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আব্দুল হান্নান মাসুদের থানায় যাওয়া ও 3 জনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসুদকে। বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হচ্ছে 31 মে ট্রেনের আসন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে 33,315টি। উজানের অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। টানা বর্ষণের ফলে ইতিমধ্যে মৌলভীবাজার জেলার সকল নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ জেলার জুড়ি নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া জুড়ি নদীর পানি এভাবে বাড়তে থাকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দেবে শঙ্কায় স্থানীয়রা।
এদিকে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের শ্রীমঙ্গল কর্মকর্তারা জানিয়েছেন, গত 24 ঘন্টায় 66.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যান্ত্রিক নগরী ঢাকায় নেই পর্যাপ্ত শৌচাগার। শ্রমিক, পথচারী ও খেটে খাওয়া মানুষের জন্য নেই সুপেয় পানির ব্যবস্থা। যেগুলো রয়েছে বেহাল দশা, সেসব শৌচাগারের নেই নারীদের জন্য সুব্যবস্থা। শৌচাগার ও সুপেয় পানির অপ্রতুলতায় রাজধানীতে থাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের পড়তে হয় ভোগান্তিতে। পুরুষের পাশাপাশি বেশি বিপাকে পড়তে হয় শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের। কিন্তু এ নিয়ে মাথা ব্যথা নেই কারো। বিস্তারিত মিফতা গালিবের প্রতিবেদনে। বিশ্বের অন্যতম ঘনত্বপূর্ণ মেগা সিটি ঢাকায় কোটি মানুষের বসবাস। নগরীতে শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন মানুষের নির্ধারিত সময়ে নিজ নিজ গন্তব্যে ছুটলেও নেই নিড়ে ফেরার নির্ধারিত সময়। যান্ত্রিক এই নগরীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত শৌচাগার, নেই সুপেয় পানির ব্যবস্থা। আমরা যারা ফিমেল আছি তাদের জন্য সেফ ওয়াশরুম এবং সেফ পানি দুইটারই খুব অভাব। রিক্সাওয়ালা মামারা যারা আছেন, তারপর হতেছে যারা মানে একটু নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তারাও দেখা যায় যে মানে পানি কিনতে পারবে না। 1 ঘন্টা ভাড়া মারতে পারিনি 20 টাকায়। আমি 20 টাকা পানি বোতল মনে করে যে এখানে খাবো কেমনে। অন্যতম জনসমাগম এলাকা শাহবাগ, কারওয়ান বাজার, রামপুরা, গুলশান, উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেই শৌচাগারের সুব্যবস্থা। অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, যেমন যে সমস্ত গণশৌচাগার আছে সেগুলোতে লাইন পড়ে যায়, বিশেষ করে মহিলাদের জন্য আরো সমস্যা হয়। পর্যাপ্ত পানির ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা করা উচিত। দু একটিতে থাকলেও অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযুক্ত সেসব শৌচাগার। কিছু পাবলিক টয়লেট আছে কিন্তু সেগুলোতে আবার হাইজিন মেনটেন করা হয় না বা অব্যবস্থাপনা অনেকটাই আছে। রাস্তায় রাস্তায় যে পাবলিক টয়লেট আছে কিন্তু সেগুলোর অবস্থা এত খারাপ, ওগুলোর মেনটেনেন্স এত খারাপ, যেখানে নারী তো দূর থাক, পুরুষরাও যেতে চায় না। পুরুষেরা বিভিন্ন মাধ্যমে প্রকৃতির প্রয়োজন সারলেও বিপাকে শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের। ফলে ইউরিন ইনফেকশন সহ রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। রাস্তাঘাটে ওয়াশরুম না থাকলে মহিলাদের অনেক সমস্যা হয়। দেশের মা বোনের জন্য হলেও কষ্ট চিন্তা করে হলেও আমাদের মোবাইল টয়লেট বা যাই হোক এই ধরনের কোনো ব্যবস্থা রাখা উচিত। নাগরিক সুবিধায় বিশ্বের অন্যান্য শহরের তুলনায় বরাবরই পিছিয়ে থাকা রাজধানীতে শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখার দাবি নগরবাসীর। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।